নমস্কার, গ্লোব টিভির কল্পতরুর লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা সবাই কল্পনা করি, কিসের কল্পনা করি না একটা উজ্জ্বল ভবিষ্যতের কল্পনা করি, একটা সুস্থ সুন্দর ভবিষ্যতের কল্পনা করি। আর এই যে সুস্থ সুন্দর একটা ভবিষ্যৎ কিভাবে গঠিত হতে পারে না, যখন আমরা সবাই শারীরিক হোক, মানসিক হোক, অর্থনৈতিক হোক, সব দিক থেকে ভালো থাকতে পারি। আর এই ভালো থাকার ও ভালো রাখার দায়িত্ব যিনি নিয়েছেন তাকে কেন্দ্র করে কিন্তু এই কল্পতরু অনুষ্ঠানের আয়োজন। কৃষ্ণমূর্তি সনাতন জ্যোতিষ বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, শাস্ত্রসম্মত জ্যোতিষ, যিনি বিশ্বাস করেন ওয়ান টাইম রেমেডি লাইফ টাইম বেনিফিটে, অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস্ট তন্ত্র রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক, যিনি আধুনিক জ্যোতিষের পুঙ্খানুপুঙ্খ বিচার, বিজ্ঞানসম্মত বিচারে বিশ্বাসী জ্যোতিষী সুব্রত চক্রবর্তী মহাশয়। সাহিত্যে এমএ বিএড, জ্যোতিষবিদ্যা বাচস্পতি, জ্যোতিষবিদ্যা বারিধি গোল্ড মেডেলিস্ট এবং বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত, সম্মানিত। এই বছর অর্থাৎ 2024 সালে আন্তর্জাতিক সংস্থা HBT থেকে সুব্রত তাকে জ্যোতিষ মহাগৌরব সম্মানে ভূষিত করা হয়েছে। আর এই জায়গাটা কিন্তু দাদাকে আপনারাই এনে দিয়েছেন। কেন না, দাদার প্রতিকারে, দাদার বিজ্ঞানসম্মত প্রতিকারে আজ আপনারা উপকৃত। কারণ সুব্রত তার প্রতিকার সম্পূর্ণ চক্রম D38 এবং কর্ম ভাবাকুবের চক্রম D31 চার্টের উপরে ভিত্তি করে। প্রতিটি পর্বে সুব্রত দা নানান রকম জ্যোতিষ শাস্ত্রের ব্যাখ্যা করেন। আজকে দাদার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে বিবাহ, যেটি কিনা খুব গুরুত্বপূর্ণ জিনিস। বিয়ে কিভাবে হবে, দেখাশোনা করে হবে নাকি প্রেমজ বিয়ে হবে, বা বিয়ে কখন হবে, কার সাথে হবে, বা হলে সেই বিয়ে আদৌ টিকবে তো, নানান রকম প্রশ্ন কিন্তু আমাদের মনের মধ্যে ঘুরপাক খায়। আজকে আসুন সুব্রত তার কাছ থেকে আমরা বিশদে বিবাহ নিয়ে জ্যোতিষ শাস্ত্রের ব্যাখ্যা শুনি, এবং আপনারা যারা আপনাদের নানান সমস্যা নিয়ে প্রতিবারের মতন দাদার সঙ্গে ফোনে কথা বলতে চান, তারা চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571255 এবং 033400811437। আসুন আজকের এই কল্পতরু লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই আমাদের প্রিয় মানুষ, বিশিষ্ট জ্যোতিষী সুব্রত চক্রবর্তীকে। স্বাগত সুব্রত দা আরো আরেকবার এই অনুষ্ঠানে। নমস্কার, গ্লোব টিভি সমস্ত দর্শক বন্ধুকে নমস্কার জানাচ্ছি। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই, প্রণাম জানাই মা তারার চরণে, প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখে চলেছেন গ্লোব টিভিতে। প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30, প্রত্যেক সোমবার দিন দুপুর 2:45, এছাড়া অন্য আরেকটি মিডিয়াতে প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে আমার অনুষ্ঠান যারা মিস করে যান, অবশ্যই কিন্তু আপনারা আপনাদের কাজের অবসরে যে কোনো সময় ইউটিউব অথবা ফেসবুক থেকে কিন্তু আমার অনুষ্ঠানগুলোকে ফলো করতে পারেন। গ্লোব টিভির যে ইউটিউব পেজ রয়েছে সেখানে আপনারা দেখতে পারেন যে কোনো অনুষ্ঠানগুলি, এবং ফেসবুক যে পেজ রয়েছে, এখন ফেসবুক থেকে লাইভও যাচ্ছে গ্লোব টিভি থেকে, তো আপনারা লাইভও অনুষ্ঠান কিন্তু ফেসবুক থেকে আপনারা দেখতে পারেন। তো এই যে সুন্দর অনুষ্ঠানটি আপনারা বাড়িতে বসে বা মোবাইলে দেখছেন, লাইভ দেখছেন, তো এর পিছনে আমার ঠিক ক্যামেরার পিছনে গ্লোব টিভির টেকনিশিয়ান দাদা ভাইরা রয়েছে অনেকে, তারা কষ্ট করে সুন্দর এই অনুষ্ঠানটা আপনাদের বাড়িতে বা মোবাইলে পৌঁছে দিচ্ছেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাই, এবং গ্লোব টিভি কর্তৃপক্ষকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। এবং সেই সঙ্গে আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে সুপর্ণাদিকে অনেক শুভেচ্ছা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন আমার অনুষ্ঠান মানেই কিন্তু নতুন আলোচনা, এবং অনুষ্ঠান শুরুর প্রথমেই আমাকে সুপর্ণাদি বলে দিয়েছে আজকের অনুষ্ঠানে আলোচনা কি। এই যে নতুন আমি সিরিজটা শুরু করেছি, এটা আপনাদের প্রচন্ড আশীর্বাদ, ভালোবাসা এবং প্রচন্ড পরিমাণে ভালোবাসা পাচ্ছি, এবং আপনারা প্রত্যেকে নতুন নতুন বিষয় জানতে চাইছেন, এটা আমার কাছে খুব ভালো লাগছে। এর আগেও কিন্তু আমাকে বহু লোক SMS করতেন বা হোয়াটসঅ্যাপ করতেন বা মেল করতেন, কিন্তু সেরকম ভাবে হয়তো দেখুন কাজের তো একটা প্রেশার থাকে, চেম্বার থাকে, বাইরের চেম্বার গুলো থাকে, চ্যানেলের প্রোগ্রাম গুলো থাকে, তারপর তো বিভিন্ন ধরনের আপনাদের কাজগুলোকে নিয়ে একটু থাকতে হয়। তো সেই বিষয়ের জন্য কিন্তু প্রোগ্রামগুলো গতানুগতিক চলছে, এবং প্রত্যেকে আমরা লাইভ অনুষ্ঠান করছি, আমরা জ্যোতিষ নিয়ে অনেক কিছু বলছি, কিন্তু অনেক সময় আপনারা যে বিষয়গুলো জানতে চান সেইগুলোকে আমরা হয়তো খুব একটা গুরুত্ব দিই না কখনো। তো আমি এবার থেকে এটা ঠিক করেছি যে আপনারা কোন ধরনের অনুষ্ঠান শুনতে চাইছেন, এবং প্রত্যেকটা মানুষের আলোচনাকে আমি কিন্তু গুরুত্ব সহকারে গ্লোব টিভিতে এবং অন্যান্য মিডিয়াতে আলোচনা করছি এখন। তো আপনারা যদি মনে করেন যে আপনার কোনো পার্টিকুলার কোনো সমস্যা রয়েছে, আপনি আপনার ডেট অফ বার্থ দিয়েও জানাতে পারেন। তো সেই বিষয় কেন্দ্রিক নিয়ে কিন্তু আমি একটা আলোচনা করব পরবর্তী এপিসোডে।
তো আপনারা যারা অনুষ্ঠানটা আজকে দেখছেন, আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে মনের মধ্যে জ্যোতিষ বিষয়, এই বিষয়ে জানতে চান আপনি আমাকে নির্দ্বিধায় হোয়াটসঅ্যাপ করতে পারেন 9831707058। এছাড়া মেল করতে পারেন subrata7070@gmail.com। আপনাদের প্রশ্ন অনুযায়ী আমি কিন্তু আমার এপিসোডগুলোকে সাজাবো। আজকে এপিসোডটা সাজাবো হচ্ছে বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে, যেখানে অনেকেই প্রশ্ন করেছেন যে আমার মেয়ের বিবাহ কবে হতে পারে, আমার মেয়ের বিবাহ প্রেমজ বিবাহ নাকি দেখাশোনা করে বিবাহ হতে পারে। আবার একজন প্রশ্ন পাঠিয়েছেন আমার মেয়ের অলরেডি বিবাহ হয়েছে একবার, কিন্তু ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্সে অনেক ধরনের সমস্যা তৈরি হয়েছে, দ্বিতীয় বিবাহের যোগ আছে কিনা। তো এরকম বহু প্রশ্ন পাঠিয়েছেন, আমি তার মধ্যে 3 জনের নাম আজকে উল্লেখ করছি যারা এই বিষয়গুলোকে নিয়ে জানতে চেয়েছেন। কলকাতা থেকে সুমিতা দিকে অসংখ্য ধন্যবাদ, আপনি বিষয়গুলো জানতে চেয়েছেন। এছাড়া লক্ষণ রায় জানতে চেয়েছেন রানাঘাট থেকে, লক্ষণ বাবুকে অসংখ্য ধন্যবাদ। এবং সেই সঙ্গে দেবাশিস মন্ডল বারাসাত থেকে উনি জানতে চেয়েছেন এই আজকের আলোচনা বিষয়। আপনাদের অনেকেরই প্রশ্ন রয়েছে। তো প্রথমেই যে প্রশ্নটা অনেকে জানতে চেয়েছেন, এই 3 জনকে আমি সিলেক্ট করলাম কারণ এদের এই বিবাহ নিয়ে আজকে আলোচনা। তো প্রথম যে প্রশ্নটা ছিল, আমি বুঝবো কি করে যে আমার প্রেমজ বিবাহ নাকি আমার দেখাশোনা করে বিবাহ। আমি প্রথমে চলে যাচ্ছি, বিবাহ আমাদের দেখতে গেলে আমরা প্রত্যেকেই জানি যে আমাদের সপ্তম ভাবকে দেখতে হয়। আমরা যদি লগ্ন কুণ্ডলীকে সাজাই, তো লগ্ন হচ্ছে আমি নিজে, জাতক বা জাতিকা, তার ঠিক অপোজিট সাইডটাই হচ্ছে আমার জীবন সঙ্গী অর্থাৎ সপ্তম ভাব। আবার লগ্ন থেকে চতুর্থ ভাব হচ্ছে আমার মা বা মাতৃভাব, যেখান থেকে আমার জন্ম। আর ঠিক মাতৃভাব অর্থাৎ চতুর্থ ভাবের অপোজিট সাইড হচ্ছে তার সপ্তম, মানে আপনার ক্ষেত্রে দশম ভাব, সেটা হচ্ছে আপনার পিতৃভাব অর্থাৎ মাতৃভাব, মায়ের জীবন সঙ্গী আপনার পিতৃভাব। এর উপরে কিন্তু আমাদের জীবন অতিবাহিত হচ্ছে। তাহলে আমরা একটা বয়সের পর থেকে প্রত্যেকেই চাই আমরা আমাদের একজন জীবন সঙ্গী আসুক, এবং তাকে নির্ভর করে কিন্তু আমরা জীবনে এগিয়ে যেতে প্রত্যেকেই ভালোবাসি। এবং প্রত্যেকটা বাবা মাও চায় তার সন্তান সুখে থাকুক, শান্তিতে থাকুক, তার বিবাহটা যাতে একটা ভালো জায়গায় হয়। সে তার যদি মেয়ে হয় তার যেন পাত্র খুব ভালো হয়ে থাকে, তার জামাই খুব ভালো হয়ে থাকে। যদি তার ছেলে হয়ে থাকে তার যেন কন্যা বা মেয়ে বা বউ যেন খুব ভালো হয়, এবং তাকে নিয়ে দাম্পত্য জীবন যেন সুখময় হয়। প্রত্যেকটা বাবা মাই চায়। কিন্তু কোথাও গিয়ে দাম্পত্য জীবনে এই যে ছেদ চলে আসে বা সমস্যা চলে আসে, আবার অনেকের ক্ষেত্রে দাম্পত্য জীবন কিন্তু খুব ভালোভাবে উপভোগ করছে। দাম্পত্য জীবনে সমস্যা হয়তো রয়েছে, কিন্তু সবকিছুকে তারা মানিয়ে নিয়ে কিন্তু চলছে। এই জিনিসটাও কিন্তু দেখা যায়। তাহলে প্রথম যে প্রশ্নটা ছিল আমাদের প্রেম বিবাহ আমরা বুঝবো কি করে। প্রথমে দেখবেন আমরা জন্মছকগত ভাবে ন্যাটাল চার্ট বা সম্পূর্ণ চক্রমে খুব সিম্পল আজকে একটা উদাহরণ দিচ্ছি, যে লগ্ন থেকে আপনার পঞ্চম ভাবে যদি বুধ চন্দ্র একত্রিত হয়ে থাকে, যদি লগ্ন থেকে পঞ্চম ভাবে বুধ চন্দ্র একত্রিত হয়ে থাকে, তাহলে কিন্তু সেই জাতক এবং জাতিকার ক্ষেত্রে প্রেমজ বিবাহ দেখতে পাওয়া যায়। এটা গেল একটা, অনেকগুলো সূত্র রয়েছে, তার মধ্যে এই একটা প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে যাদের জন্মকুণ্ডলী মতে একাদশ থেকে পঞ্চম ভাব, অর্থাৎ একাদশ লগ্নকুণ্ডলী মতে বা সম্পূর্ণ চক্র মতে একাদশ থেকে পঞ্চম ভাব, অর্থাৎ সেটা লগ্ন থেকে আপনার তৃতীয় ভাব হয়ে গেল। সেখানে যদি কিছু ভাবে চন্দ্র, রবি এবং শুক্র অবস্থান করে, যে কোনো একটি গ্রহ, অর্থাৎ একাদশ থেকে আপনার পঞ্চম ভাব, তার লগ্ন ভাব থেকে ওটা হয়ে যাচ্ছে তৃতীয় ভাব। সেখানে যদি চন্দ্র, রবি অথবা শুক্র অবস্থান করে, সেই জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু প্রেমজ বিবাহ হয়ে থাকে, অর্থাৎ নিজে পছন্দ করে একটা বিবাহ হয়, নিজের পছন্দ অনুযায়ী বিবাহ হয়ে থাকে। আবার কারো জন্মছকে যদি দেখতে পাওয়া যায় নবম থেকে পঞ্চম ভাব, অর্থাৎ সেটা হয়ে যাচ্ছে আপনার লগ্ন ভাব, সেখানে যদি কিছু ভাবে শুক্র এবং মঙ্গল অবস্থান করে, অর্থাৎ লগ্ন থেকে পঞ্চম ভাব সেটা আপনার লগ্ন হয়ে যাচ্ছে, সেখানে যদি শুক্র এবং মঙ্গল অবস্থান করে, সেই জাতক জাতিকার ক্ষেত্রে প্রেমজ বিবাহ হয়। আবার আরেকটা সূত্র দিচ্ছি, খুব ইন্টারেস্টিং সূত্র। যদি সম্পূর্ণ চক্রম মতে, আপনারা যদি সম্পূর্ণ চক্রম করিয়ে থাকেন, তাহলে দেখবেন সম্পূর্ণ চক্রম মতে সপ্তম ভাবে, অর্থাৎ লগ্ন থেকে তার সপ্তম ভাবে যদি কিছু ভাবে বুধ থাকে, যদি সেখানে শুক্র অবস্থান করে, সেখানে একটা বিপরীত রাজযোগ তৈরি করে থাকে, বা সেখানে যদি কিছু ভাবে মঙ্গলের অবস্থান হয়, বা সেখানে যদি কিছু ভাবে কেতুর অবস্থান হয়, সেই
জন্ম কুণ্ডলী যদি কারো হয়ে থাকে তাহলে কিন্তু সেখানেও প্রেমজ বিবাহ দেখতে পাওয়া যায়। আরো একটা সূত্র দিচ্ছি সম্পূর্ণ চক্রম মতে, যদি লগ্ন কুণ্ডলী মতে রাহু আপনার জন্মকুণ্ডলীতে তৃতীয় অবস্থান করে, জন্মকুণ্ডলী মতে আপনার রাহু তৃতীয় অবস্থান করে, সেই রাহু থেকে দ্বিতীয় ভাবে অর্থাৎ যেখানে রাহু অর্থাৎ রাহু আপনাকে লগ্নকুণ্ডলীর মধ্যে তৃতীয় ভাবে থাকতে হবে, সেখান থেকে 2 নম্বর ঘরে যদি চন্দ্র থাকে এবং চন্দ্র যদি 10 ডিগ্রির মধ্যে অবস্থান করে, সেই জাতক এবং জাতিকার কিন্তু প্রেমজ বিবাহ হয়। তাহলে এতগুলো আমি সূত্র বললাম, এই কটা সূত্রের মধ্যে যদি আপনার কোনোটা মিলে যায় তাহলে কিন্তু সেই প্রেমজ বিবাহ হতে পারে। এর পরের আলোচনাটা যেটা করব সেটা বলেছিলেন লক্ষণ রায় রানাঘাট থেকে। তিনি বলেছিলেন দেখাশোনা করে অর্থাৎ অ্যারেঞ্জ ম্যারেজ কিভাবে সম্ভব হয়। আমি আলোচনা আসবো, ফোনে কোনো বন্ধু এসেছে। নমস্কার, আপনাকে স্বাগত কল্পতরুর লাইভ ফোন ইন অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি বারানগর থেকে বলছি। নমস্কার, আপনাকে বলুন। কার সম্পর্কে জানবেন? আমার মেয়ের সম্পর্কে জানতে। মেয়ের নামটা মেয়ের একটু সম্পর্কে বলুন। জানবেন, বলুন। মেয়ের নামটা বলুন। হ্যাঁ, মেয়ের নাম হচ্ছে অদ্রিজা। অদ্রিজা কি টাইটেল? অদ্রিজা দাস। দাস। এবার ওর জন্ম তারিখ বলুন। 22/12/2006। 22/12/2006। জন্ম সময় 10:22 সকাল। সকাল 10:22। জন্মস্থান কলকাতা। আচ্ছা, আপনি শুনতে থাকুন। আচ্ছা, শুক্রবার ছিল কি? হ্যাঁ শুক্রবার। শুক্রবার ছিল। লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, রাশি হচ্ছে ধনু রাশি, নক্ষত্র হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্র, ওর চরণ হচ্ছে চতুর্থ চরণ, দ্বিতীয় শুক্লপক্ষ তিথিতে জন্ম হয়েছিল, সূর্য সিদ্ধান্ত যোগ, ধ্রুব যোগ, এবং ওর গণ হচ্ছে নরগণ। এগুলো কি জানা ছিল? হ্যাঁ জানা। আচ্ছা, অদ্রিজার যে জন্মকুণ্ডলীটা আমি দেখছি সেখানে শনিটা রেট্রোগেট বা বক্রী অবস্থায় রয়েছে, মঙ্গল হচ্ছে সক্ষেত্রগত। আচ্ছা, কোন বিষয় জানতে চাইছেন বলুন। আমি ওর কেরিয়ার ব্যাপারে জানতে, মানে কেরিয়ার, পড়াশোনার ব্যাপারে। পড়াশোনা বা কেরিয়ার, এখন কি পড়াশোনা করছে? হ্যাঁ হ্যাঁ পড়াশোনা করছে। ওকে, দেখুন আমি প্রথমে দেখতে পাচ্ছি ওর লগ্ন কুণ্ডলী মতে লগ্নে রাহু অবস্থান করছে এবং লগ্ন থেকে ঠিক সপ্তম ভাবে শনি এবং কেতু রয়েছে। আর লগ্ন থেকে ঠিক ওর ক্ষেত্রে একাদশ ভাবে রবি, শুক্র, চন্দ্র এবং রুদ্র অবস্থান করছে, বরুণ অবস্থান করছেন দ্বাদশ ভাবে। দেখবেন অদ্রিজা কেরিয়ার বিষয়ে কিন্তু যথেষ্ট সচেতন। ওর মধ্যে আমি জীবনে বড় হতে চাই এবং জীবনে আমি কিছু করব, এই বিষয় বা মানসিকতা কিন্তু যথেষ্ট এখন থেকে ভালো তৈরি হয়েছে এবং আমি ভবিষ্যতে ভালো জায়গায় যাব, এই মানসিকতা কিন্তু অদ্রিজা বহন করে এখন থেকে এবং ও ভালো জায়গায় যাবে। কিন্তু ওর জন্মকুণ্ডলীতে যদি আপনি দেখেন, যেহেতু জন্মকুণ্ডলীতে একটা পূর্ণ কালসর্পযোগ রয়েছে, এই কালসর্পযোগ নিয়ে অনেক অ্যাস্ট্রোলজাররা বলতে পারেন যেহেতু অর্জিতার কালসর্পযোগ রয়েছে, কালসর্পযোগ কেরিয়ারে কিন্তু বাধা দেবে। আমি এবার একটু উল্টো কথা বলবো, কারণ আমি একটু অন্যভাবে তো বিচার করি, কারণ আমার বিচারটা অন্যরকম। আমি তথাকথিত ওই কালসর্প মাঙ্গলিক দিয়ে মানুষকে ভয় দেখাই না। এবার আমি এটা আপনাকে কেন বলে দিলাম, কারণ এই ভবিষ্যতে এই কালসর্পযোগ নিয়ে আপনার মেয়েকে অনেক রকম প্রতিবন্ধকতায় ফেলতে পারে জ্যোতিষীরা, তার জন্য আগাম সতর্কতা করলাম। যেটা কি, এই কালসর্পযোগটা আপনার মেয়ের ক্ষেত্রে কেরিয়ার ডেভেলপমেন্টে যথেষ্ট ভালো জায়গা তৈরি করতে পারে। কিন্তু ওর ক্ষেত্রে যেহেতু একটা জিনিস আমাকে বলতে হচ্ছে, লগ্ন থেকে দ্বাদশে যেহেতু বরুণ অবস্থান করছে বা একাদশ স্থানে রবি শুক্রের একটা কম্বিনেশন তৈরি হয়েছে, সেই জায়গাটা যথেষ্ট খারাপ। আবার জন্মকুণ্ডলীর মতো যদি সম্পূর্ণ চক্রমটা দেখে অর্জিতা, তাহলে সম্পূর্ণ চক্র দেখবেন ওর ক্ষেত্রে দুটো জিনিস প্রচন্ড নেগেটিভিটি। সেটা হচ্ছে কি, ও প্রচন্ড মনের মধ্যে একটা ভয় ভীতি কাজ করে। আপনি লাইনে আছেন আমার সাথে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর মনের মধ্যে একটা ভয় এবং ভীতি প্রচুর পরিমাণে কাজ করে। সেটা কি আপনি জানেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম, সেটা হয়। যেটাকে বলা হয় কনফিডেন্সের অভাব। হ্যাঁ হ্যাঁ একদম। ঠিক আছে, কিন্তু আপনার মেয়ে যেহেতু লগ্নে রাহু রয়েছে, একটু ঠান্ডা লাগার সমস্যায় ভুগতে পারে। হ্যাঁ আছে, একদম মারাত্মক। মারাত্মক। তো এই জায়গাগুলোকে একটু ট্রিটমেন্ট করে নেওয়া, মানে ডাক্তারি পরামর্শ অবশ্যই করবেন, ঠান্ডা লাগার জায়গাটা অ্যাস্ট্রোলজার সারাতে পারবেন না, কিন্তু এই যে ভয় ভীতির ব্যাপারটা, কনফিডেন্সের অভাব, এটা কিন্তু ওকে একটা রেমিডিয়াল গাইডলাইন করিয়ে রাখবেন। দাদা ও কি নিয়ে পড়তে পারে ভবিষ্যতে এখন কি নিয়ে পড়াশোনা করছে ও? সায়েন্স নিয়েই পড়ছে। অবশ্যই সায়েন্স নিয়ে পড়ছে। দেখুন আমি এটুকু দেখতে পাচ্ছি, ওর কেরিয়ার ডেভেলপমেন্ট যেটা হতে পারে, ওর ভবিষ্যতের ক্ষেত্রে কোনো বিষয় রিসার্চ মূলক কোনো কিছু কাজের সঙ্গে যুক্ত হতে পারে, ঠিক আছে, বা টিচিং প্রফেশনে যুক্ত হতে পারে, ঠিক আছে।
এই দুটো জায়গা ওর জন্য কিন্তু সব থেকে বেস্ট হতে পারে। আচ্ছা, ওকে, এই জায়গা নিয়ে এগোতে বলুন এবং ভবিষ্যতে অদ্রিজার কেরিয়ার ডেভেলপমেন্ট যথেষ্ট ভালো রয়েছে এবং ভবিষ্যতে কর্মজীবনে ও যথেষ্ট সাকসেস লাভ করবে এবং কর্মজীবনে যথেষ্ট ভালো প্রতিষ্ঠা পাবে। এটুকু আমি Medical আজকে থেকে আমি নিয়ে বলে যদি দিলাম। এগোতে চায় তাহলে কি ও করতে পারে? কোন নিয়ে? ও যদি মেডিকেলে যদি যেতে চায় তাহলে- মেডিকেলে এগোতে পারে। দেখুন, কেন আমি মেডিকেলটা বললাম না, এটা একটা তো নিশ্চয়ই কারণ রয়েছে। সায়েন্স নিয়ে পড়ছে, দাদা কেন মেডিকেল বললো না? দেখবেন ওর লগ্ন কুণ্ডলী মতে যেহেতু দ্বাদশ ভাবে বরুণ রয়েছে, লগ্নে রাহু রয়েছে এবং লগ্নে সেখানে কিন্তু ইন্দ্র রয়েছে, ঠিক আছে? তাহলে এই যে কম্বিনেশনটা ওর মধ্যে মেডিকেল সায়েন্সের জন্য কিন্তু ওর মানসিকতা তৈরি করবে, কিন্তু ওই জায়গায় কিন্তু ওকে ডেভেলপমেন্টে বাধা দেবে। বুঝতে পারলাম ব্যাপারটা? মানে ধরুন ওর কেরিয়ার হয়তো মন চাইছে বা আপনারা চাইছেন ও মেডিকেলে এগোবো, কিন্তু মেডিকেলের ক্ষেত্রে আপনার মেয়ে খুব ভালো পারফরমেন্স করতে পারবে না, আচ্ছা, ঠিক আছে? কিন্তু আমি বলবো যে কোনো কি বলবো যে রিসার্চ করা বা টিচিং প্রফেশন ওর জন্য সব থেকে বেস্ট হতে পারে, ঠিক আছে? আর যেটা বললাম যে যেহেতু ওর একটা কনফিডেন্সের অভাব প্রচুর পরিমাণে রয়েছে, সেই জায়গাটা রেমেডিয়াল গাইডলাইন করাবে এবং ঠান্ডা লাগার বা শ্লেষার বুকের সমস্যা বিশেষ করে, ঠিক আছে? ওর দেখবেন মাঝে মধ্যেই ঠান্ডা লেগে যাবে, এটা নিয়ে একটু ডাক্তারি পরামর্শ করবেন, কারণ ওর টনসিল জাতীয় কোনো কিছু সমস্যা, গলার কোনো সমস্যা হ্যাঁ, থাকতে পারে। একদম মারাত্মক ভোগে। একদম, তো এটা নিয়ে ডাক্তারি পরামর্শ করবেন, ঠিক আছে? আচ্ছা, আশা করি আজকে এখান থেকে আমি কিছুটা বলতে পারলাম, আপনি চেম্বারে আসলে ওর কেরিয়ার নিয়ে আরো অনেক ডিটেলস বলতে পারবো, ঠিক আছে? ভালো থাকবেন। ঠিক আছে। ফোন করার জন্য ধন্যবাদ। একদমই তাই, আমাদের এই স্বল্প সময়ের মধ্যে তো সমস্ত কিছু এখান থেকে বলা সম্ভব হয় না, তার জন্য চেম্বারে আসার প্রয়োজনীয়তা রয়েছে, সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার বিশ্লেষণের প্রয়োজনীয়তা রয়েছে। যারা মনে করছেন সুব্রত তাকে দেখাবেন, যারা মনে করছেন সুস্থ সুন্দর ভবিষ্যৎ গঠন করবেন, তাদের জন্য দেখুন স্ক্রলে চেম্বারের বুকিং নাম্বার যাচ্ছে 9831707058 এবং 9874207060। বিভিন্ন জায়গায় সুব্রত তার চেম্বার রয়েছে। সোমবার শ্যামবাজার ফরিয়াপুকুরে, মঙ্গল ও রবিবার গড়িয়া, বুধবার দুর্গাপুর বর্ধমান, বৃহস্পতিবার ব্যারাকপুর 15 নম্বর রেলগেট আমরা ক্লাবের দোতলায় রয়েছে বিকেল 4টে থেকে 6টা এবং বৃহস্পতিবারই 6টা থেকে 8টা নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের পাশে অঞ্জলি জ্যোতিষ বিভাগে। শুক্রবার পশ্চিম মেদিনীপুর টাউনে, শনিবার হাওড়া বালিবাজারে, এছাড়াও পূর্ব মেদিনীপুর এগরা এবং পশ্চিম মেদিনীপুর বালিচক ডেবরাতে আপনারা দাদাকে পেয়ে যাচ্ছেন। এছাড়াও প্রতি মাসের 8 থেকে 14 তারিখ পেয়ে যাচ্ছেন শিলিগুড়িতে, শিলিগুড়ি হিল কাট রোডে সেবক মোড়ে রত্নভান্ডার জুয়েলার্সে এবং প্রতি মাসের 15 থেকে 18 তারিখ শিলিগুড়ি সিটি সেন্টারে রত্ন ভান্ডার জুয়েলার্সে। দাদা চলে যাচ্ছি আলোচনাতে বিবাহ সংক্রান্ত। একদম, অ্যারেঞ্জ ম্যারেজ অর্থাৎ দেখাশোনা করে বিবাহ, অর্থাৎ বাড়ি থেকে একটা পছন্দের বিবাহ। প্রথমে বলে রাখি, এই যে সূত্র প্রথম কটা বললাম, প্রথম যে সূত্রটা যাদের ক্ষেত্রে ধরুন যে প্রেমজ বিবাহ, এরকম কিন্তু অনেকের ক্ষেত্রে রয়েছে এই কম্বিনেশন প্রেমজ বিবাহ থাকে, কিন্তু যাদের ক্ষেত্রে পঞ্চম কম্বিনেশনের সঙ্গে দ্বিতীয় লগ্নের সংযোগ খুব খারাপ হয়ে থাকে, সেই সমস্ত জাতক জাতিকাদের কিন্তু প্রেমজ সম্পর্ক হয়, কিন্তু সেক্ষেত্রে কিন্তু ব্রেকআপ চলে আসে। অর্থাৎ অনেকের ক্ষেত্রে দেখতে পাই প্রেমজ সম্পর্ক তৈরি হয়েছে, ব্রেকআপ হয়েছে, পরে কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে। এই কম্বিনেশনটা কিন্তু তৈরি হয় এই কম্বিনেশনে। লগ্ন থেকে দ্বিতীয় এবং লগ্ন থেকে পঞ্চম, লগ্ন থেকে সপ্তম এবং লগ্ন থেকে অষ্টমে যদি রবি, রাহু এবং কেতুর সংযোগ হয়ে থাকে, তাহলে প্রেমজ বিবাহ তৈরি হবে বা প্রেমজ সম্পর্ক তৈরি হবে, কিন্তু সেই সম্পর্ক স্থায়িত্ব লাভ করবে না, একটা সময়ের পর কিন্তু ব্রেকআপ চলে আসবে। এটা আমরা বহু জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখেছি, যেটা এখনকার জেনারেশনে হামেশাই হচ্ছে প্রচুর পরিমাণে। তো এই কম্বিনেশন জাতক জাতিকাদের মধ্যে থাকলে তাদের প্রেম তৈরি হবে, কিন্তু সেই প্রেমটা বিবাহ পর্যন্ত গড়াবে না। তাহলে তাদের তখন অ্যারেঞ্জ ম্যারেজ তৈরি হয়। তখন কি হয়? তখন তাদের দেখতে হয় সম্পূর্ণ চক্রমে একাদশ স্থান থেকে যদি লগ্ন স্থানে, একাদশ স্থান থেকে লগ্নে, একাদশ স্থান থেকে যদি পঞ্চম এবং একাদশ স্থান থেকে ষষ্ঠে রবি এবং শুক্রের কম্বিনেশন, এবার অনেকে বলবে রবি শুক্রের কম্বিনেশন দারিদ্র্যযোগ, কিন্তু রবি শুক্রের কম্বিনেশন একাদশ থেকে পঞ্চমের কম্বিনেশন কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজের জায়গা তৈরি করে। একাদশ ভাব থেকে যদি সপ্তম স্থানে যদি কিছুভাবে রবি সঙ্গে বুধের সংযোগ হয়ে থাকে, সেটাও কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজের জায়গা তৈরি করে থাকে। যদি সপ্তম ভাবের মধ্যে মঙ্গল এবং শুক্র একত্রীকরণ হয় এবং লগ্নে কিছুভাবে লাগ্নিকগত ভাবে লগ্নপতি যদি একাদশপতিকে শুভ দৃষ্টি দিয়ে থাকে, তাহলে সেই জাতক জাতিকারের মধ্যে কিন্তু সম্বন্ধ করে বিবাহ তৈরি হয়। এবার
এটাই গেল সম্বন্ধ বিবাহের জায়গা। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এই দুটো কম্বিনেশনের পর কিন্তু দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হয়েছে। তাদের দেখবেন সপ্তমপতি কিছুভাবে দ্বিতীয় পতির সঙ্গে লগ্নপতির সঙ্গে অশুভ অবস্থাতে জড়িত, অথবা নবাংশ চাটে লগ্নপতি অথবা দ্বিতীয় পতি খুব ড্যামেজ অবস্থায় রয়েছে, তাদের কিন্তু বিবাহিত জীবন বেশি দিন স্থায়িত্ব হয় না। মানে তারা দেখবেন বিবাহ হয়ে যায়, হয়ে যাওয়ার পর কিছুদিনের মধ্যেই বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। যদি সেখানে লগ্ন কেন্দ্রিক গতভাবে দ্বিতীয় স্থানে রাহু থাকে, তাহলে সেই বিবাহটা আইনি পর্যায়ে চলে যায়, অর্থাৎ আইনি জটিলতায় চলে যায় সেখানে কিছুভাবে। আবার কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে সপ্তম পতির সঙ্গে দ্বিতীয় পতি বা একাদশ পতির ভালো সম্পর্ক রয়েছে, বা পঞ্চম পতির সঙ্গে তৃতীয় পতির ভালো সম্পর্ক রয়েছে, অনেকের মধ্যে দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হয়, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তাদের রেমিডিয়াল গাইডলাইন দিয়ে তাদের দাম্পত্য জীবনকে একটা ভালো জায়গা কিন্তু দেওয়া গেছে। আমার কাছে সেরকম উদাহরণ বহু রয়েছে, যে তারা ডিভোর্সের ডিসিশন নিয়েছিল, ডিভোর্স ফাইল করে দিয়েছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তাদের কোনো গার্জিয়ানরা যখন আমার সঙ্গে যোগাযোগ করেন, আমি তাদের জন্মকুণ্ডলী দেখে দেখলাম যে পঞ্চম তৃতীয় সংযোগ যথেষ্ট ভালো রয়েছে, তাদের কিন্তু রেমিডিয়াল গাইডলাইন দিয়ে একটা দাম্পত্য জীবনকে আবার একটা ভালো জায়গা দেওয়া যায়। এই জায়গাটা কিন্তু হয়। আবার অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বিবাহ হয়েছে, সমস্ত ঠিক আছে, কিন্তু পঞ্চম পতির সঙ্গে শুক্র রাহু যুক্ত অবস্থায় রয়েছে, সেই জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তান নিয়ে কিছুভাবে সমস্যা তৈরি হতে পারে। তো সেই জায়গাটা কিন্তু একটা, এর আগে নিয়ে আমি একটা এপিসোড করেছিলাম যে সন্তান যোগ, যদি আপনারা মিস করে যান সেটা আমার ইউটিউব যে রয়েছে গ্লোব টিভির, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। সেখানে আমি অনেক কিছু ডিটেলস আলোচনা করেছি যে সন্তান যোগ কিভাবে হতে পারে, সন্তান যোগের ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা আসতে পারে, সেই জায়গাটাও কিন্তু আপনারা দেখতে পারেন। এবার একটা খুব সুন্দর জিনিস দিয়ে রাখি, যে যারা দেখবেন বিবাহ হচ্ছে না, মানে কিছু ভাবে ধরুন অ্যারেঞ্জ ম্যারেজও হচ্ছে না বা প্রেমজ সম্পর্কেও হচ্ছে না, বিবাহে বারবার বাধা আসছে, সপ্তম পতি, পঞ্চম পতি বা নবম পতি বা তৃতীয় পতি রাহুযুক্ত বা কেতুযুক্ত যদি হয়ে থাকে, অথবা সেই স্থানে শনি গোচরে যদি দৃষ্টি প্রদান করে থাকে, বা শনি সাড়ে সাথে চলে থাকে, তাহলে বা যদি কিছুভাবে দেখতে পাওয়া যায় যে অষ্টম পতি ষষ্ঠপতির বা লগ্নপতির দশা সপ্তম পতিকে মেলেপিক করছে, তাহলে কিন্তু সেই জাতক জাতিকার বিবাহ পর্যন্ত কথা এগোবে, বারবার সম্বন্ধ দেখা হবে, কিন্তু সেই বিবাহ কিন্তু কখনোই স্থায়িত্ব লাভ করবে না বা টিকবে না। মানে কথাবার্তা চলছে কিন্তু সম্বন্ধ দেখে যাচ্ছে, কিন্তু সেই যা সম্বন্ধ স্থায়িত্ব হচ্ছে না, ঠিক হচ্ছে না, মেয়ের বিবাহ একদম ফাইনাল করতে পারছি না, ভালো কোনো ছেলে পাচ্ছি না, এই কম্বিনেশনে কিন্তু হয়ে থাকে। তাদের ক্ষেত্রে একটা ছোট্ট টোটকা দিয়ে রাখবো, সেটা জাতক বা জাতিকা হতে পারে। আপনারা যখন কাউকে দেখতে যাচ্ছেন, ধরুন মেয়ের বাড়ি থেকে কেউ মেয়েকে দেখতে আসছে, অথবা ছেলে মেয়ের বাড়িতে কেউ দেখতে যাচ্ছে, তাহলে উভয় এটা কিন্তু কি করতে পারেন, ময়ূরের একটা পালক এবং সেই সঙ্গে রূপোর টুকরো অথবা সোনার টুকরো, এমন হতে পারেন কোনো সোনার আংটি বা রূপোর আংটি, হাতে একত্রীকরণ করবে। আপনি যদি ওটা ছেলেদের হলে পকেটে, বা মেয়ে যদি ওটা হাতে নিয়ে বসে, তাহলে অনেক সময় কিন্তু সেই পঞ্চম পতি, দ্বিতীয় পতি বা সপ্তম পতির একটা জায়গা পজিটিভ ভাইব্রেশন তৈরি হতে পারে। তাতে কি হতে পারে, দেখা যায় যে অনেক ক্ষেত্রে এই টোটকাটি উপকৃত কাজে লেগেছে, যে সেই বিবাহটা ফাইনাল হয়ে গেছে। এবার বারবার আমি একটা কথা বলে রাখি, আপনারা যখন বিবাহ ফাইনাল করবেন, অবশ্যই কিন্তু রক্ত পরীক্ষার পাশাপাশি দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য সব থেকে যেটা প্রয়োজন, জটক বিচার। জটক বিচারের যে অষ্টকূট ভাব বিচার নিয়ে আমি একাধিক আলোচনা করেছি, যে সেখানে আমাদের বর্ণ, তারা, যোনি, আমাদের রাশি, আমাদের গণ, প্রত্যেকটা কিভাবে আমাদের মানুষের জীবনে একত্রিত করে, নারীর টান, আমাদের মধ্যে যে জিনিসটা এখন পরিমাণে তৈরি হচ্ছে। আর একটা জিনিস আমি খুব অ্যাভয়েড করে গেলাম, যদি ছোট্ট করে বলে দিই, সেটা হচ্ছে দেখবেন যাদের ক্ষেত্রে বিবাহ ক্ষেত্রে একটা কি দুটো, মানে দেখা যাচ্ছে অনেকে বলছেন দাদা আমার বিবাহ দুটো হয়ে গেছে, তিনটে কি বিবাহ হতে পারে? তাদের ক্ষেত্রে দেখবেন যে পঞ্চম পতি সপ্তম পতির কম্বিনেশন যদি নবাংশ চার্ট অনুযায়ী তৃতীয় স্থানে রাহু কেতুর সংযোগ বা পঞ্চম স্থানে শুক্র কেতুর সংযোগ হয়ে থাকে, তাদের কিন্তু দুটো থেকে তিনটে বিবাহ হয়, কিন্তু তারা কখনো সুখী হয় না। এটা দেখবেন অনেকের ক্ষেত্রে হয়ে থাকে। তো আমার মনে হয় বিবাহ নিয়ে কিন্তু অনেক আলোচনা আছে, আমাদের কম্বিনেশনে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা ভাবে দেখতে হয়। যদি মনে হয় বিবাহ সংক্রান্ত ব্যাপারে কোনো সমস্যা আপনি ভুগছেন, আপনি আপনার পাশের কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে একটু দেখিয়ে নেবেন। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ সুব্রতদা আপনাকে। হাতে আজকে আর একদমই সময় নেই। ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকের মতন এপিসোড আমরা শেষ করছি। সুব্রতদাকে নিয়ে চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই সুব্রতদার পরামর্শ মতন চলুন। আসছি, নমস্কার। ভালো থাকবেন, নমস্কার।